সো আমাদের আজকের লেকচার হলো কাস্টিং ডিফেক্ট কন্টিনিউ করছি আমরা। আমাদের ফোর্থ পয়েন্ট যেটা সেটা হলো লিনিয়ার কন্ট্রাকশন, হট চেয়ার, কোল্ড ক্র্যাক এন্ড রেসিডুয়াল স্ট্রেস। সো রিলেটিভলি স্ট্রেস রিলেটেড যে সমস্ত ডিফেক্টস গুলো কাস্টিং এর মধ্যে আসে সেটা নিয়ে আমরা আজকে আলাপ করব। সো আমরা চার ধরনের ডিফেক্টস নিয়ে কথা বলবো। সেটা হলো এক নম্বর লিনিয়ার কন্ট্রাকশন, 2 নম্বর হট চেয়ার, 3 নম্বর কোল্ড ক্র্যাক এন্ড নাম্বার 4 রেসিডুয়াল স্ট্রেস। আমাদের মোটামুটি আইডিয়া আছে হোয়াট আর দ্য সোর্সেস এন্ড হোয়াট আর দ্য ডিফেক্টস, এই ধরনের ডিফেক্টস গুলোর নেচারটা কি সেটা মোটামুটি আমরা জানি। লিনিয়ার কন্ট্রাকশন আমরা নরমালি যেটা ফিল করি সেটা হলো যে একটা কাস্টিং কন্ট্রাক্ট করছে, নর্মাল থিং। আমরা জানি ম্যাটেরিয়াল from high temperature to low temperature it contracts. It is not a solidification contraction, it is linearly contracts as temperature goes down. So এই কন্ট্রাকশনটার নেচারটা ডিপেন্ড করে কাস্টিং কিভাবে কুল করছে, অর্থাৎ সলিডিফিকেশন কিভাবে হচ্ছে। ফর এক্সাম্পল আমরা দেখেছি যে দুইটা মোডে কাস্টিং সলিডিফিকেশন, একটা হলো যেটা হলো শর্ট ফ্রিজিং এর জন্য একটা স্কিন ফর্ম করে এবং স্কিনটা আস্তে আস্তে প্রোগ্রেস করে। অন দ্য আদার হ্যান্ড লং ফ্রিজিং এর জেলা যেগুলো আছে সেগুলো আমরা ভিতরে দেখেছি যে ডেনড্রাইটস ফর্ম করে এবং এই ডেনড্রাইটস গুলো আলটিমেটলি সো নেচার অফ কন্ট্রাকশন দুইটার মধ্যে অবভিয়াসলি to some extent vary করে। সো এখন কাস্টিং যখন আমরা লিকুইড যখন মোল্ডের মধ্যে ঢালি, সো কাস্টিং সলিডিফাই হচ্ছে, কাস্টিং এর সাথে মোল্ডের একটা ইন্টিমেট কন্ট্যাক্ট থাকে। এই ইন্টিমেট কন্ট্যাক্টের কারণে কাস্টিং যখন কুল করে মোল্ডটাও কন্ট্রাক্ট করে। সো কাস্টিং কন্ট্রাক্ট করছে, এট দ্য সেম টাইম মোল্ডও কন্ট্রাক্ট করছে। তো যার কারণেই যদি মোল্ডের কন্ট্রাকশনটা যদি ডিফারেন্ট হয়, অর্থাৎ মোল্ড কন্ট্রাক্ট করতে পারছে না, মোল্ড বিকাম সো রিজিড, সো এটা কাস্টিংকে কন্ট্রাক্ট করতে দিচ্ছে না। অর্থাৎ কাস্টিং কন্ট্রাক্ট করতে চাচ্ছে, মোল্ডও বাকুল করার কথা, মোল্ডটাও কন্ট্রাক্ট করছে না, মোল্ডটা ইল্ড করছে না, বিকজ মোল্ড ইজ ভেরি স্ট্রং। অ্যাজ এ রেজাল্ট আমরা বলি একটা কনস্ট্রেইন ইম্পোজ করছে মোল্ড সারফেস। সো রেজাল্টেন্ট যেটা হচ্ছে যে একটা কাস্টিং ডিউরিং কন্ট্রাকশন একটা হতে পারে যে একদম থরলি পুরা সাইজ জুড়ে ইউনিফর্মলি কন্ট্রাক্ট করছে, এটা হতে পারে যে এটা টোটাল কাস্টিংটা আন্ডার সাইজ হয়ে গেল। অথবা আরেকটা হতে পারে যে কাস্টিং কোনোভাবেই কন্ট্রাক্ট করছে না, সো আলটিমেটলি কাস্টিংটা আন্ডার ওভার সাইজ হয়ে যাবে। কারণ আমরা যখন মোল্ড তৈরি করি আমরা প্যাটার্ন দিয়ে তৈরি করি এবং প্যাটার্নের মধ্যে আমরা কাস্টিং কত পার্সেন্ট কন্ট্রাক্ট করবে সেই অ্যালাউন্সটা আমরা প্রোভাইড করি, কন্ট্রাকশন অ্যালাউন্স যেটাকে বলে। তোমাদের মধ্যে যারা প্যাটার্ন নিয়ে লেকচার দেবে তাদের মধ্যে এই টার্মিনোলজিটা অবশ্যই আসবে। সো আমরা প্যাটার্নের মধ্যে কাস্টিং কত পার্সেন্ট কন্ট্রাক্ট করবে সেই অ্যালাউন্সটা দিয়ে প্যাটার্নটাকে আমরা বড় করি। সো প্যাটার্ন দিয়ে তুমি মোর ক্যাভিটি তৈরি করছো, সো ক্যাভিটি ইজ এ লার্জার সাইজ। এখন যদি মোল্ডটা যদি কন্ট্রাক্ট করতে না পারে, সো আলটিমেটলি কাস্টিং বড় সাইজ হয়ে যাবে, সেই কারণে এটা বলছি। আর যদি নর্মাল টেন্ডেন্সি হলো শিং করবে এবং কাস্টিং ক্যান বি স্মলার সাইজ, এবং যার কারণে আমরা অ্যালাউন্স দেই যাতে করে এটা একই সাইজ হয়। সো ইউনিফর্ম কন্ট্রাকশন হলে নো প্রবলেম অ্যাট অল। এখন এই নিয়ার নেট শেপ যোগে আমরা কাস্টিং আগেকার দিনের থেকে এখন আমাদের আইডিয়াটা টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। আমরা চেষ্টা করি যতটা সম্ভব নিয়ার নেট শেপ সবগুলো যেখানে ইনপুট করা হয়েছে। সো নিয়ার নেট শেপ তার মানে হলো আমি ফাইনাল সাইজের কাস্টিং তৈরি করব, যতটা পারা যায় মেশিনিং বা অন্য সেকেন্ডারি ম্যানুফ্যাকচারিং মেথডস অ্যাভয়েড করব। সো এই ধরনের যোগে আমাদের এই কন্ট্রাকশন গুলোকে একদম ক্রিটিক্যালি ব্যালেন্স করা হয় যাতে করে কাস্টিং এক্সাক্ট সাইজে আসে, এবং এইটা করতে গেলে পরে কন্ট্রাকশন অ্যালাউন্স ডিজাইন করা ভেরি ক্রিটিক্যাল। এবং এই ক্রিটিক্যাল এই সেন্সে বিকজ মোল্ডটা কতটুকু কনস্ট্যান্ট অফার করবে সেটা
আমাদের এক্স্যাক্টলি জানাটা রিলেটিভলি ডিফিকাল্ট, বিকজ এই কন্ট্রাকশন ডিপেন্ড করে মোল র্যামিং এর উপরে। সো মোল কতটা হার্ড হলো, যত বেশি র্যামিং করব তত বেশি হার্ড হবে, যত বেশি বাইন্ডার অ্যাড করব তত বেশি মোল হার্ড হবে। যদি আমরা কোর ইউজ করি, সেই কোরটা সলিড কোর কিনা অথবা কোরটা একটা হলো কোর কিনা, তার উপর ডিপেন্ড করে আলটিমেটলি কোর কতটা কন্ট্রাক্ট করবে। সো বেসিক্যালি এই সবকিছু জিনিস ক্যালকুলেট করা, এক্স্যাক্টলি ক্যালকুলেট করা রিলেটিভলি ডিফিকাল্ট। আবার আরেকটা জিনিস যেটা হচ্ছে, স্যান্ড মোল্ডে কাস্টিং করলে পরে এক ধরনের সিচুয়েশন, মেটাল মোল্ডে যদি করি, ডাই কাস্টিং যদি করি সেটা আরেক ধরনের সিচুয়েশন। স্যান্ড মোল্ডের মধ্যে আমরা নর্মালের টেন্ডেন্সি যেটা থাকে সেটা হলো তুমি লিকুইড একটা বোল করলা, কাস্টিং লিকুইডের মধ্যেই আস্তে আস্তে সলিডিফাই হলো, সলিডিফাই হওয়ার পরে মোটামুটি যখন ঠান্ডা হয়ে যায় তখন আমরা মোল্ডটা ভেঙে ফেলি। সো থ্রু আউট ইটস লাইফ কাস্টিং কুল হচ্ছে মোল্ডের ভিতরে। সো কুলিং রেটটা ডিফারেন্ট, এক রকমের হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড মেটাল মোল্ডে যখন করা হয়, মেটাল মোল্ডের মধ্যে লিকুইড মেটাল পুশ করলাম হাই প্রেসারে, তারপরে আমরা যেটা করি কিছুক্ষণ পরে মোল্ডটাকে ওপেন করে দেই, কাস্টিংটা বের করে ফেলি। সো কাস্টিং স্টিল ইজ ভেরি হট। এখন যেহেতু মোল্ডের মধ্যে কম সময় ধরে আছে, সো মোল্ডের কনস্ট্যান্ট বলে আমরা যে একটু আগে যে কথাগুলো বলতেছিলাম, মোল্ড কাস্টিংটাকে কন্ট্রাক্ট করতে দেয় না, তো ওইটা অল্প কিছু সময় ধরে এটা চলছে, বিকজ মোল্ডের ভিতরে যতক্ষণ আছে তখন সে কন্ট্রাক্ট করতে পারছে না, কিন্তু মোল্ড থেকে বের করে নিলে পরেই ইট ইজ ফ্রি টু কন্ট্রাক্ট, যেহেতু মোল্ডে সেই রেস্ট্রিকশনটা নাই। সো কনস্ট্রাকশন যেটা হচ্ছে সেটা স্যান্ড মোল্ডে এক ধরনের সিনারিও, মেটাল মোল্ডে আরেক ধরনের সিনারিও। আরেকটা ইস্যু আছে, কন্ট্রাকশনটা কতটুকু হবে, এটা ইনফ্লুয়েন্স বাই ডিজলভ গ্যাসেস, ইনফ্যাক্ট ময়েশ্চারও একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, আমরা শেষের দিকে দেখব। নন ইউনিফর্ম কন্ট্রাকশন যদি হয় তখনই হলো মেজর প্রবলেম, কারণ আমরা বলেছি যে ইউনিফর্মলি যদি কন্ট্রাক্ট করে তাহলে আমরা ওইটাকে কম্পেনসেট করতে পারি বাই মেকিং মোল্ড প্যাটার্ন লার্জার। যদি মোল্ড একদম রিজিড থাকে, সেটাও যদি ইউনিফর্মলি হয় তাহলে পরেও অসুবিধা হয় না। সো কাস্টিং যদি ইউনিফর্মলি কুলড হয়, ইউনিফর্ম কনস্ট্যান্ট থাকে at all point, then casting will reach a temperature perfect in proportion, little larger or little smaller, but not distorted. ঠিক আছে? So এটা এক ধরনের সিনারিও, আইদার ছোট হবে অথবা বড় হবে অথবা ডিস্টর্টেড হবে। সো এই তিন ধরনের সিনারিওই আলটিমেটলি আমরা কাস্টিং এর মধ্যে দেখতে পাই, এবং এটা কমন রিজন ফর ডিস্টরশন যেটা, সেটা হলো মোল কনস্ট্যান্ট নট ইকুয়ালি সব জায়গায়, এক এক জায়গায় এক এক রকম কনস্ট্যান্ট হচ্ছে, আর এটা হলো কাস্টিং এর ভিতরেই কিছু কনস্ট্যান্ট আছে। সো দুইটা কনস্ট্যান্ট, এই দুইটার উপর বেস করে ইউনিফর্ম ডিস্টরশন না হয়ে, ইউনিফর্ম কন্ট্রাকশন না হয়ে ডিস্টর্টেড কন্ট্রাকশন হতে পারে। সো দেখি কি জিনিসগুলো কি। ফর এক্সাম্পল মোল কনস্ট্যান্ট যদি ইউনিফর্মলি হয়, আইদার 0% কনস্ট্যান্ট অথবা 100% কনস্ট্যান্ট, কাস্টিং উইল নট ডিস্টর্ট। কিন্তু ডিফারেন্ট এরিয়াতে ডিফারেন্ট ডিগ্রি অফ কনস্ট্যান্ট যদি থাকে তাহলে পরে এই ডিস্টরশন হবে। ফর এক্সাম্পল এরকম একটা কাস্টিং, সো আমরা একটা বক্স টাইপের কাস্টিং করছি, বক্সের 6টা সাইড থাকে, 5 সাইডের মধ্যে ওয়াল আছে, এই নিচের সাইডটা ওপেন। এই ধরনের যদি একটা কাস্টিং করা হয় তখন এই হরাইজন্টাল পার্টটা এটা অ্যাজ ইফ দেয়ার ইজ নো কনস্ট্রেন্ট, সো সেটা নিজে তার ইচ্ছা মতো সুইং করার চেষ্টা করবে। অন দ্য আদার হ্যান্ড ভার্টিক্যাল পার্ট যেটা আছে, সেই ভার্টিক্যাল পার্টে বিকজ অফ দিস ওয়ান সে একটা কনস্ট্যান্ট ফিল করবে, সে তার নিজের ইচ্ছা মতো তখন সে সুইং করতে পারবে। সো অ্যাজ এ রেজাল্ট যেটা হবে একটা কম্প্রোমাইজ হবে। সো কাস্টিং উইল বি বেন্ড, এই জায়গাটায় মোটামুটি তার এক্সাক্ট ডাইমেনশন হবে, অন্য জায়গায় ডিফারেন্ট ওয়েতে হবে। তো এই যে ডিফারেন্ট জায়গায় এই লাইনের মধ্যে কনস্ট্যান্ট ম্যাক্সিমাম, এই জায়গার মধ্যে কনস্ট্যান্ট মিনিমাম, অ্যাজ এ রেজাল্ট এই ডিফারেন্সিয়াল কনস্ট্যান্টের কারণে কাস্টিং উইল বি ডিস্টর্টেড। আরেকটা এক্সাম্পল এখানে আমরা দেখাচ্ছি যে কাস্টিং এর মধ্যে যে এই গেটিং সিস্টেম যেটা দিচ্ছে সেটাও টু সাম ডিগ্রি ডিস্টরশন করতে পারে। যেমন এখানে একটা টি শেপের কাস্টিং আছে, সো এই একটা হরাইজন্টাল পার্ট, এখানে একটা টির মতো আছে। সো এইটার
বাঁ দিকে আমাদের গেটিং সিস্টেম গুলো আছে, স্ক্রু, এখানে স্ক্রু বেস, এখানে ছোট্ট একটা রানারের মতো আছে, তারপরে গেট আছে। এখন এই কাস্টিংটা লিকুইড মেটাল যখন সলিডিফাই হলো, কাস্টিং যখন কন্ট্রাক্ট করতে চাচ্ছে, তখন এই কন্ট্রাক্ট করা মানে এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে। সো এই সারফেসের মেটালটা ভিতর দিকে সে ফ্রিলি কন্ট্রাক্ট করছে, কিন্তু এইটার বিকজ অফ দিস ওয়াল, এখানে মোল্ড আছে, সো এই জায়গায় মোল্ড আছে, যদি মোল্ডটা রিজিড হয় এরপরে এটা আর এদিকে যেতে পারবে না। সো এই জায়গাটায় সে একটা কন্ট্রাকশন কনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স করবে। সিমিলারলি এইটা এদিকে করতে পারবে না বিকজ অফ দিস ওয়ান, এই সারফেস এবং এই সারফেসের কারণে এটা এদিকে এদিকে দেখো, এদিকে কন্ট্রাক্ট হয়েছে, এখানে স্ক্রুর মধ্যে দেখানো হচ্ছে একটু সরে গেছে, সো এদিকে কন্ট্রাক্ট করছে, কিন্তু বিকজ অফ দিস সারফেস এটা এদিকে কন্ট্রাক্ট করতে পারবে না। সো এই জায়গাটার মধ্যে সে কনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স করছে। অ্যাজ এ রেজাল্ট সাধারণত এই সমস্ত জায়গায়, যেহেতু এখানে স্মল সেকশন আছে, এই জায়গাটার মধ্যে ক্র্যাক ইনিশিয়েট করে। অন দ্য আদার হ্যান্ড, যদি আমি এটাকে জাস্ট উল্টে দিতাম, যদি আমি গেটিং সিস্টেমটা এখানে দিতাম, এই জায়গাটা ফ্রি, সো এই জায়গা থেকে এদিকে কন্ট্রাক্ট করছে, এই জায়গাটাই সে কন্ট্রাকশন রেস্ট্রেন্ট হবে, কিন্তু এই জায়গাটা ফ্রি। অ্যাজ এ রেজাল্ট মোস্ট অফ দ্য কন্ট্রাকশন এই সমস্ত সারফেস থেকে হবে, সো ফ্রিলি সে এদিকে কন্ট্রাক্ট করতে পারবে। সো কাস্টিং মোর অর লেস সাউন্ড কাস্টিং হবে, তো এখানে কোনো ডিস্টরশন এখানে এক্সপেরিয়েন্স করবে না। সো ডিপেন্ডিং অন দ্য ফিডিং সিস্টেম অর গেটিং সিস্টেম, কোথায় প্লেসমেন্ট করা হচ্ছে, মোল্ড কনস্ট্যান্টটা এক এক জায়গায় এক এক রকম ইম্পোজ করছে। সো এইটা একটা ডিস্টর্টেড ফ্রি কাস্টিং হবে, যদিও এটা লম্বায় সাইজে ছোট হবে, কারণ এটা ডিস্টরশন হবে, এখানে ফ্র্যাকচার হতে পারে, কিন্তু এটা শেয়ার মানে ছোট হতে পারবে না, এটা তার এক্সাক্ট সাইজে থাকবে। সেখানে it will suffer highly stressed condition or fracture in this point. So in more complex casting, the effect of geometry is hard to predict. So it is এই সমস্ত সিনারিও যদি হয়, যে সমস্ত জায়গায় ডিস্টরশন হওয়ার সম্ভাবনা আছে, তখন একটা জিগসাম ফিক্সার দিয়ে এটাকে স্ট্রেট করে ধরে রাখার একটা ব্যবস্থা করা হয় কমপ্লেক্স কাস্টিং এ। কারণ একই ধরনের কাস্টিং, একই সাইজে, এক সারফেস একই রকম যেহেতু ডিস্টরশন হতে পারে, সো এটাকে রিজিডলি ধরে রাখার জন্য ব্যবস্থা করা হয়। সো স্ট্রেটিং জিগস বলে ফিক্সার ইউজ করা হয়, যাতে করে একটা পাশ ধরে রাখা হয়। কাস্টিং কনস্ট্যান্ট কাকে বলে? তার মানে যদি মোল্ডটা কোন রকমের কনস্ট্যান্ট নাও দেয়, তারপরেও কাস্টিং ডিস্টর্টেড হতে পারে বিকজ অফ কনস্ট্যান্ট ইম্পোজড বাই দ্য কাস্টিং ইটসেলফ। আমরা একটা এক্সাম্পল দিই এখানে। সো এই ধরনের একটা কাস্টিং আছে, একটা মোটা একটা সেকশন আছে, একটা চিকন একটা সেকশন আছে। সো হোয়াট উইল হ্যাপেন, যেহেতু এখানে চিকন একটা সেকশন আছে, সো ইট উইল সলিডিফাই ভেরি কুইকলি। সলিডিফাই যখন, কিন্তু এখানে যেহেতু থিকার সেকশন আছে, এটা এখনো মোটামুটি লিকুইড স্টেজে আছে, অথবা অনেক হাই টেম্পারেচার আছে, সো ইট ইজ রিলেটিভলি সফট। এখন যখন এইটা সলিড হয়ে গেছে অলরেডি, এটা এখনো লিকুইড স্টেজে আছে, অথবা ভেরি হাই টেম্পারেচার ক্লোজ টু সলিডিফিকেশন টেম্পারেচারের মধ্যে আছে, এখন এটা যদি কন্ট্রাক্ট করতে চায়, তখন এইখানে সে একটা টেনসাইল ফোর্স কাজ করে। তার মানে এটা এই জায়গাটায় কন্ট্রাক্ট হচ্ছে, কন্ট্রাক্ট করার জন্য এইটাকে এদিকে একটা টেনসাইল ফোর্স কাজ করে। যদি এইটা এই টেনসাইল ফোর্সের মাধ্যমে যদি ছিঁড়ে না যায়, তাহলে যেটা হবে যে এটা তখন একটা বেন্ড হয়ে যাবে। এটা টেনসাইল বিকজ অফ দিস, এটাকে আর কন্ট্রাক্ট করতে দিবে না, এটা ধরে রাখবে, as a result it will bend. So এখানে যেটা হচ্ছে, because of the difference in cross section, cooling rate different, এবং এই কুলিং রেট ডিফারেন্ট হওয়ার কারণে মোটা সেকশন দেরিতে সলিডিফাই হয়, এবং ইউজুয়ালি সেই জায়গাটার মধ্যেই ফ্র্যাকচার ডেভেলপ করে। আরেকটা জিনিস ঘটে, এক্স্যাক্টলি সিমিলার থিং এখানে যেটা হয়, সেটা হলো মাঝখানে যে রিব যেটা আছে, সেই রিবটা ইউজুয়ালি হটার থাকে। কেন ইউজুয়ালি হটার থাকে? বিকজ তার চারিদিকে কি বলে এটাকে, লিকুইড আছে। সো চারিদিকে লিকুইড থাকার কারণে এই জায়গার স্যান্ড গুলো রিলেটিভলি হট থাকে, সো এটা দেরিতে সলিডিফাই হয়।
অন দ্য আদার হ্যান্ড এটা চারিদিকে স্যান্ড মল যেটা আছে সেটা ভেরি কুইকলি সলিডিফাই। তো এই জায়গাগুলো আগে সলিডিফাই হয়, এটা লিকুইফাই, এটা সলিডিফাই দেরিতে। এজ এ রেজাল্ট এইটা যে যখন কন্ট্রাক্ট করা শুরু করে এখানে টেনসাইল ফোর্স কাজ করে। সো ইউজুয়ালি এইটার আইদার এখানে অথবা এখানে, সো মাঝখানে মেম্বার যেটা আছে সেটা ক্র্যাক করে। সো এটা হলো কাস্টিং এর মধ্যে যদি কোনো কনস্ট্রেইন থাকে বিকজ অফ দা আইদার দিস সিচুয়েশন অর দিস সিচুয়েশন, কাস্টিং ক্যান ফেল। আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পল সেটা হলো বক্স শেপের কাস্টিং যদি করা হয়। চিকন একটা ফ্রেম আছে, মোটা একটা ফ্রেম আছে। সো সিমিলার সিনারিও এখানে যেটা হয় যে যেহেতু এটা আগে সলিডিফাই হয়ে গেছে এবং ভেরি থিন, এটা দেরিতে সলিডিফাই হয়। সো এই কনট্রাকশনটা যখন এক্সপিরিয়েন্স করা শুরু করে, এই মোটা ফ্ল্যাট thin section cool first, subsequent late contraction of heavier rib causes the face to buckle. So এইটা যখন পরে কন্ট্রাক্ট করা শুরু করে তখন এই এই চিকন পার্টটা, এখানকার চিকন পার্টটা বিকজ অফ দিস ওয়ান এটা বাকল করা শুরু করে। তো আলটিমেটলি যখন ফাইনাল কাস্টিং হয়ে যায়, এটা এই ধরনের বেন্ড হয়ে যায়, এটা এই ধরনের বেন্ড হয়ে যায় এবং এটাকে আর ঠিক করার কোনো উপায় থাকে না, বিকজ এটা যখন ঠিক করতে যাবা এই পাশটা বেন্ড হয়ে যায়, এটা ঠিক করতে গেলে এই পাশটা বেন্ড হয়ে যায়। So this is called oil distortion. এবং কেউ কিছু বলছো? ওকে, সো এই ধরনের বক্সগুলোকে স্ট্রেট করতে গেলে পরে এই মাঝখানে কোর যেটা আছে সেটা উইকার করতে হয় যাতে করে এই কন্ট্রাকশন গুলো অ্যালাউ করা যায়। অ্যাট দ্য সেম টাইম যে এই চিকন সেকশন যেগুলো আছে সেগুলোর মধ্যে টাইবার ইউজ করে এটা স্ট্রেট রাখার ব্যবস্থা করা হয়। সো এই ধরনের কমপ্লেক্স মেথড ইউজ করতে হয় যদি কাস্টিং এর মধ্যে নন ইউনিফর্ম ক্রস সেকশন থাকে। So contraction গেল either uniform or non-uniform. Uniform contraction হলে পরে কাস্টিং either বড় হবে or ছোট হবে, depend on constraint. Non-uniform contraction যদি হয় তাহলে কাস্টিং become distorted. The second defect যেটা সেটা হলো hot tear. So this is the most severe case of defect. It arises due to thermal contraction. So এটার recognizing অনেকগুলো আছে। It is form of ragged branching crack. So tear যেহেতু বলা হচ্ছে, so it is a crack. এবং the main tear and its numerous minor offshoots generally follow intergranular path. So grain boundary মাঝখান দিয়ে এটা হয়। গ্রেন ছিঁড়ে এটা ইউজুয়ালি হয় না। So grain boundary দিয়ে এই ক্র্যাকটা ফলো করে। Failure surface reveals dendritic morphology, and because of that, যেহেতু গ্রেন বাউন্ডারি দিয়ে যাচ্ছে, so you can see the ক্র্যাকটা ডেনড্রাইটের মাঝখান দিয়ে যাচ্ছে, মাঝখান মানে ডেনড্রাইটের সামনে দিয়ে চলে যাচ্ছে। You can see the dendrites. Failure surface is heavily oxidized. Okay, this is one of the reason. যেহেতু oxidize হয়, so এটাই বোঝা যাচ্ছে যে এটা হাই টেম্পারেচার ফেনোমেনা। Its location is often at a hot spot. অবশ্যই ক্র্যাকটা ইউজুয়ালি হটস্পটের মধ্যে হয়। হটস্পট মানে হলো যে জায়গায় লিকুইড আছে, সো লাস্ট লিকুইড টু সলিডিফাই সেই জায়গায় ইউজুয়ালি হয়। And where contraction strain forms adjoining extensive thinner section part. So যেখানে স্ট্রেইনটা কনসেন্ট্রেট হয়, it doesn't appear under the apparent identical conditions. এটা আরেকটা বৈশিষ্ট্য, সেটা হলো যে একটা কাস্টিং এর মধ্যে সেম ম্যাটেরিয়াল দিয়ে কাস্টিং করছি, সেম কন্ডিশনে কাস্টিং করছি, কিন্তু তারপরও এক জায়গায় এটা মানে সবসময় একই জায়গায় হবে এটা কখনো পাওয়া যায় না। সো এটা ডিফারেন্ট ভেরিয়েশন জায়গায় হয়, shows a considerable degree of randomness in relation to its appearance or non-appearance. The defect is highly specific to certain alloys. This is another point. কিছু অ্যালয়ের মধ্যে একদম টোটালি ফ্রি অফ হট টিয়ার, কিন্তু কিছু অ্যালয়ের মধ্যে হট টিয়ার ছাড়া কাস্টিং করা ভেরি ডিফিকাল্ট। সো এটা হলো মোটামুটি ভাবে হট টিয়ারের কিছু ক্যারেক্টারিস্টিক্স। আমরা এই ছবি আগে দেখেছি। সো দিস আর দ্য ক্যাটস, সো দিস ইজ দ্য টিয়ার, এখানে দেখা যাচ্ছে, এখানে কিছু টিয়ার দেখা যাচ্ছে। সো দিস ইজ নোন অ্যাজ হট টিয়ার। সো ইট ইজ ক্যারেক্টারিস্টিক অফ টিয়ার, তার মানে ছিঁড়ে গেছে, এবং কোনো জিনিস ছিঁড়ে যায় যখন আমরা টেনে ছিঁড়ি, তাই তো। সো ইট ইজ এ ইউনিঅ্যাক্সিয়াল টেনসাইল ফেইলিউর। সো এটা ওয়ান ডিরেকশনাল ফেইলিউর, নট থ্রি ডাইমেনশনাল ফেইলিউর, ঠিক আছে। সো এটা একদিকে টেনে আমরা ছিঁড়ে ফেলছি অ্যাজ ইট।
So those theories would explain the weakening of the fabric of casting along interdendritic and gain-boundary during solidification like the video. So ultimately যে সমস্ত মেকানিজমের মাধ্যমে কাস্টিং এর গ্রেন বাউন্ডারিতে উইকনেস ডেভেলপ করে সেই সমস্ত মেকানিজম গুলোই রেসপন্সিবল ফর এ টিয়ার। ফিডিং প্রবলেমের কারণে যে স্ট্রেস জেনারেট করে ইনসাইড এ কাস্টিং এট অল নট রেসপন্সিবল। কেন? বিকজ ফিডিং প্রবলেমের জন্য যে হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস জেনারেট করে দ্যাট ইজ 3 ডাইমেনশনাল, এবং 3 ডাইমেনশনাল কারণে কাস্টিং এর মধ্যে যে ডিফেক্ট জেনারেট করে সেটা হলো পরোসিটি অর ক্যাভিটি। ঠিক আছে, ইট ইজ নট এ টিয়ার। So TR হয় আগে বলেছি যে it is uniaxial, one dimensional or two one dimensional, yes exactly one dimensional. On the other hand ফিডিং এর জন্য যে স্ট্রেস জেনারেট করে ইনএফিশিয়েন্ট ফিডিং যদি হয় সেই স্ট্রেসটা হয় 3 ডাইমেনশনাল স্ট্রেস, এবং তার জন্য আমরা দেখেছি পোর ডেভেলপ করে। So it must be understood in terms of initiation by exceeding certain critical values. আরেকটা মেথড যেটা হচ্ছে সেটা হলো যেহেতু টিয়ার হচ্ছে বিকজ অফ দ্য স্ট্রেস, তার মানে দেয়ার মাস্ট বি এ ক্রিটিক্যাল স্ট্রেস। তার মানে এই ক্রিটিক্যাল স্ট্রেস ওভারকাম করলে পরেই টিয়ারটা হচ্ছে, ম্যাটেরিয়াল ওটা নিতে পারছে না। তো 3টা জিনিস এখানে মনে রাখতে হবে। 1 নম্বর হলো যে সমস্ত মেকানিজমের মাধ্যমে গ্রেন বাউন্ডারিতে উইকনেস ডেভেলপ করে, কারণ আমরা একটু আগে বলেছি যে এটা গ্রেন বাউন্ডারি বরাবর যায়, সুতরাং যে মেকানিজমে গ্রেন বাউন্ডারি উইকনেস ডেভেলপ করে সেই মেকানিজম গুলোই রেসপন্সিবল ফর টিয়ার। 2 নম্বর হলো যে হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস যেটা ডেভেলপ করে ডিউ টু ফিডিং প্রবলেম সেটা এটার মধ্যে মোটেই রেসপন্সিবল না। এবং 3 নম্বর হলো যেহেতু এটা ফেইলিউরটা হয় বিকজ অফ এ স্ট্রেস, তার মানে দেয়ার মাস্ট বি প্রেজেন্ট এ ক্রিটিক্যাল স্ট্রেস। সো একটা ম্যাটেরিয়ালের জন্য অবশ্যই একটা ক্রিটিক্যাল স্ট্রেস ভ্যালু থাকবে, যার বাইরে স্ট্রেস চলে গেলে পরে ফেইলিউরটা হবে। ওকে, সো দেয়ার আর মেনি ফ্যাক্টরস রেসপন্সিবল ফর হট টিয়ার। আমরা যদি এক এক করে দেখি। 1 নম্বর গ্রেন বাউন্ডারি ওয়েটিং। যেহেতু গ্রেন বাউন্ডারি আমরা মনে রাখতে হবে যে গ্রেন বাউন্ডারিটা উইকনেস কিভাবে হচ্ছে। সো যদি গ্রেন বাউন্ডারিতে লিকুইড থাকে এবং সেই লিকুইডটা যদি গ্রেন বাউন্ডারিকে ওয়েট করে, আমরা ওয়েটেবিলিটি করেছি, সো এই ধরনের সিনারিও যদি হয় তার মানে একটা ফিল্ম ডেভেলপ করছে অফ লো মেল্টিং লিকুইড, সেই সমস্ত ক্ষেত্রে এখানে টিয়ার হওয়া ভেরি ইজি। অন দ্য আদার হ্যান্ড যদি নন ওয়েটেবল হয়, লিকুইড থাকলে পরেও কোনো সমস্যা নেই, বিকজ ইট ইজ in the globular form grain boundary থাকবে, so grain boundary weakness develop করবে না। so grain boundary weighting তাহলে এখানে এটা ইনফ্লুয়েন্স করবে 1 নম্বর এরিয়া অফ দ্য বাউন্ডারি, যার যতটুকু জায়গা জুড়ে লিকুইড আছে। 2 নম্বর ডায়াহেড্রাল অ্যাঙ্গেল, তার মানে ওয়েটেবিলিটিকে এটা ডিসাইড করছে। কমপ্লিট ওয়েটেবিলিটি যদি হয় তাহলে পরে ম্যাক্সিমাম এফেক্ট হবে। এন্ড ভলিউম ফ্র্যাকশন অফ দ্য লিকুইড, কতটুকু যে লিকুইড আছে। so এই 3টা জিনিস আলটিমেটলি Excuse me, আমি একটু টেলিফোনটা বলি, খুবই মজা আছে। হ্যালো না, হ্যাঁ জি ভালো আছে, হ্যাঁ বলো কি স্যার। হ্যাঁ দেখলাম তো। আচ্ছা এখন নমস্কার, আমি এখন একটা ক্লাসে আছি, হ্যাঁ ক্লাস নিচ্ছি। আমি তোমাকে জাস্ট আধা ঘন্টা পরে ফোন করি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। সরি, তারপরে 3টা গ্রেন বাউন্ডারি ওয়েটিং যেটা আছে, 3টা ফ্যাক্টর রেসপন্সিবল। একটা হলো কতটুকু জায়গা জুড়ে লিকুইড আছে, কত পার্সেন্ট লিকুইড আছে, এবং কতটুকু ওয়েটেবিলিটি আছে। সো এই 3টা আলটিমেটলি ডিসাইড করে গ্রেন বাউন্ডারি ওয়েটিং কত অ্যামাউন্ট, কত ডিগ্রি হবে এবং সেটা কতভাবে হট টিয়ারকে ইনফ্লুয়েন্স করবে। আরেকটা হলো প্রি টিয়ার এক্সটেনশন, টিয়ার এর আগে কত পার্সেন্ট এক্সটেনশন সে নিজে নিতে পারে, তার মানে গ্রেনটা কতটুকু এক্সপ্যান্ড করতে পারে বিফোর টিয়ার। সো এরকম একটা ডায়াগ্রাম যদি দেখি, একটা থিওরিটিক্যাল স্টাডি যদি করি, সো এটা যদি হেক্সাগোনাল হয় অথবা রেক্ট্যাঙ্গুলার হয়, যেটাই ধরি না কেন,
সো দিস ইজ দ্য গ্রেইন, এবং গ্রেনের বাউন্ডারিতে লিকুইড আছে, এই লিকুইড ফিল্ম। লিকুইড ফিল্মের অফ থিকনেস হলো বি, এবং গ্রেনের ডায়ামিটার বা থিকনেস যেটাই বলি না কেন সেটা যদি এ হয়, তাহলে পরে pre-tier extension যেটা হচ্ছে সেটা can be calculated as b by a. So b হলো ফিল্মের থিকনেস, লিকুইড ফিল্মের থিকনেস, আর a হলো টোটাল গ্রেনের সাইজ। থ্রি ডাইমেনশনাল যদি চিন্তা করি তাহলে b by a টা অ্যাপ্রক্সিমেটলি f by 3 তিন দিকে যেতে হচ্ছে। f হলো ভলিউম ফ্র্যাকশন অফ দ্য লিকুইড। আর যদি টু ডাইমেনশনালি চিন্তা করি তাহলে f by 2। সো 3 থেকে 6% রেসিডুয়াল লিকুইড যদি থাকে, তার মানে ফিল্মের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 3 to 6% লিকুইড আছে। তো এই অবস্থা যদি হয় তাহলে বাই 3 যেটা বলা হয়েছে, সো এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আলটিমেটলি 1 থেকে 2% এক্সটেনশন হবে। সো আলটিমেটলি তার মানে আমরা যেটা বলতেছি যে গ্রেইন বাউন্ডারিতে যদি অ্যাপ্রক্সিমেটলি 3 থেকে 6% লিকুইড থাকে, রেসিডুয়াল লিকুইড থাকে, তাহলে পরে 1 থেকে 2% পর্যন্ত এক্সটেনশন হতে পারে সেই লিকুইডের মধ্যে, এবং এটা হবে যখন গ্রেইন বাউন্ডারিটা ইনক্রিজ করার আগ পর্যন্ত। সো আমরা কন্ট্রাক্ট করছে মানে এই গ্রেইন গুলো এদিকে 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 চলে যাচ্ছে। সো আলটিমেটলি এটা এসে এর সাথে মিলে যাবে, সেখানে যেটা হচ্ছে মিলে গেছে। তো এই মিলে যাওয়া পর্যন্ত যে এক্সটেনশন যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রি-টিয়ার এক্সটেনশন। এই দেখো এখানে ফিল্মগুলো থিকার হয়ে গেছে। ওই থিকার কতটুকু পর্যন্ত হইলো, মানে থিকার এখনো ক্র্যাক ডেভেলপ করে নাই, ডেভেলপ করার আগ পর্যন্ত কতটুকু এক্সটেনশন হলো সেটাকে বলা হচ্ছে প্রি-টিয়ার এক্সটেনশন, এন্ড দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি b by a। এবং সেটা এখানে একটা রাফ ক্যালকুলেশন দেখানো হচ্ছে, যদি লিকুইড 3 থেকে 6% থাকে গ্রেইন বাউন্ডারিতে, তাহলে পরে 1 থেকে 2% পর্যন্ত টিয়ার হতে পারে। এবং এর চেয়ে বেশি যদি এক্সটেনশন হয় তখনই ক্র্যাক ডেভেলপ করবে। এখানে বলা হচ্ছে যে তখনই ক্র্যাক ওপেন করছে, ফিল্মের মধ্যে লিকুইডের মধ্যে ক্র্যাক ওপেন করছে। So pre-tier extension proportional to amount of liquid present এবং inverse the grain size. Amount of liquid present মানে b thickness আর a হলো grain size. So grain size এর inverse দিয়ে grain size. So grain size যত ছোট হবে extension তত বেশি পর্যন্ত অকুপাই করবে, আর লিকুইড যত বেশি হবে তত বেশি এটা এক্সপ্যান্ড করবে। Thus for condition of more residual liquid and finer grain, more strain can be accumulated before tier. The total extension due to various kind of grain boundary sliding, however, only 1 to 2% strain. So এখানে আমরা একটা দেখলাম, তো এই পর্যন্তই ম্যাক্সিমাম পর্যন্ত নিতে পারে। এর বেশি যদি স্ট্রেইন ডেভেলপ করে তাহলে ক্র্যাক জেনারেট করবে। স্ট্রেইন কনসেন্ট্রেটর এখন 1 থেকে 2% পর্যন্ত স্ট্রেইন ওখানে অ্যাকসেপ্ট করতে পারে। কতটুকু স্ট্রেইন ডেভেলপ করলো ম্যাটেরিয়ালের মধ্যে সেটা অ্যাপ্রক্সিমেটলি আমরা জানি যে আলফা ইনটু ডেল্টা টি। আলফা হলো কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন এবং ডেল্টা টি মানে কত টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে। সো এটা হলো মেইন ফর্মুলা। সো আলফা টি এটা হলো টোটাল, এটা আপাতত এটা বাদ দেই, ঠিক আছে। এবং সেটা লিকুইডের মধ্যে হচ্ছে, হটস্পটের মধ্যে আমরা জানি লিকুইড থাকে। সো একটা হটস্পটের মধ্যে টোটাল স্ট্রেইন যেটা ডেভেলপ করছে সেটা হলো এপসাইলন ইজ ইকুয়াল টু আলফা টি। এখন প্রবলেম হচ্ছে যে স্ট্রেইন কনসেন্ট্রেট করে ইন এ হটস্পট, এবং সেই কনসেন্ট্রেশনের লেভেলটা হলো এল বাই এল, ক্যাপিটাল এল বাই এল। ক্যাপিটাল এল হলো টোটাল লেন্থ অফ দ্য কাস্টিং, এবং স্মল এল হলো হটস্পটের টোটাল ডিসটেন্স। সো লেন্থ অফ দ্য হটস্পট এটা হলো স্মল এল, আর লেন্থ অফ দ্য কাস্টিং হলো এটা হলো ক্যাপিটাল এল। তার মানে এই ফ্যাক্টর দেখে বোঝা যাচ্ছে যে হটস্পটের লেন্থ যত ছোট হবে স্ট্রেন কনসেন্ট্রেশন তত বাড়বে। সো এল বাই এল রেশিওটা তত বাড়বে। অন দ্য আদার হ্যান্ড লেন্থ অফ দ্য কাস্টিং যত ছোট হবে স্ট্রেন কনসেন্ট্রেশন তত কমবে। সো for a casting 300 millimeter long and the hotspot at one end is approximately 30 millimeter. So calculate একটা সিনারিও, একটা কাস্টিং 300 মিলিমিটার লম্বা এবং এখানে একটা হটস্পট হয়েছে, সেই হটস্পট হলো 30 মিলিমিটার। সো 330 দিয়ে ভাগ যদি করি তাহলে রাফলি দাঁড়াচ্ছে 10 গুণ। তার মানে স্ট্রেইন যতটা হওয়ার কথা ছিল বিকজ অফ টেম্পারেচার ডিফারেন্স সেটা 10 গুণ বেড়ে যাবে। তার মানে আমরা বলতেছি যে এই যে 1 থেকে 2% পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারে, এর চেয়ে কমও যদি স্ট্রেইন ওখানে ডেভেলপ করে বিকজ অফ দিস আলফা টি,
Because of this factor, this total strain developed can be multiplied many more times. So problem strain concentration at the hotspot depends upon, তাহলে এটা কার উপর ডিপেন্ড করছে? এক নম্বর হলো amount of strain concentrated, সেটা ডিপেন্ড করতেছে সাইজ অফ দ্য কাস্টিং এন্ড সাইজ অফ দ্য হটস্পট, আরেকটি হলো টেম্পারেচার। সো টোটাল স্ট্রেন ডেভেলপ, সেটা হলো এক নম্বর টেম্পারেচারের উপরে ফর পার্টিকুলার ম্যাটেরিয়াল আলফা যদি কনস্ট্যান্ট যদি ধরি অথবা আলফা কনস্ট্যান্ট যদি না ধরি, তাহলে পরে টোটাল স্ট্রেন ডেভেলপ করে ডিপেন্ডিং অন দ্য আলফা ভ্যালু, ডিপেন্ডিং অন দ্য টেম্পারেচার ভ্যালু, and depending on this ratio, and this ratio depends on size of the casting and size of the hotspot. Example, for aluminum casting শুধু আলফাটি যদি ধরি, সেটা হয় আলফা হলো অ্যালুমিনিয়ামের জন্য 20 × 10⁻⁶, 100 ডিগ্রি ডিফারেন্সের জন্য তাহলে আসে 0.002 or 0.2%, অনলি 0.2%। খেয়াল করো, তার মানে একটু আগে আমরা যেটা বলেছি যে 1 থেকে 2% পর্যন্ত প্রি টিয়ার এক্সটেনশন হইতে পারে, অ্যালাউ করতে পারে বিফোর ক্র্যাক। তার মানে এখানে টোটাল এক্সটেনশন হচ্ছে অনলি अबाउट 0.2%। কাস্টিংটা নিতে পারে 1 থেকে 1.2%, এখানে অনলি 0.2%, আসলে 1 থেকে 2% একটু আগে বলেছি। তো তার মানে কাস্টিং উইল বি সেফ, কোনো রকমের টিয়ার এখানে হবে না। কিন্তু প্রবলেম হলো দিস ফ্যাক্টর। সো একটা হটস্পটের মধ্যে স্ট্রেন কনসেন্ট্রেশন যদি 10 থেকে 100 গুণ হয়, তাহলে এই 0.2টা 2 থেকে 20% পর্যন্ত হতে পারে। সো টোটাল স্ট্রেন ডেভেলপ because of this concentrated factor can be 2 and 20%, এবং 2 থেকে 20% তার মানে হলো যে প্রি টিয়ার এক্সটেনশন আমরা যেটা বললাম 1 থেকে 2%, তার চেয়ে অনেক অনেক বড়। as a result the casting will be cracked, so hot tear will appear. তো তাহলে পরে আরেকটা পয়েন্ট সেটা হলো গ্রেন সাইজ কত বড়, সেটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। গ্রেন সাইজের সাথে গ্রেন বাউন্ডারি যদি আমরা চিন্তা করি, তাহলে টোটাল স্ট্রেন পার গ্রেন বাউন্ডারি সেটা যদি ধরি, তার মানে এখানে যে ফর্মুলা আমরা পেয়েছিলাম আলফা ডেল্টা টি এল বাই স্মল এল, সেটাকে যদি গ্রেন বাউন্ডারিতে ভাগ করি, গ্রেন বাউন্ডারি হলো এল বাই এ, তাহলে পরে টোটাল স্ট্রেন পার গ্রেন বাউন্ডারি সেটা আসে হলো আলফা ডেল্টা টি এল এ বাই এল স্কয়ার। এখন এটাকে যদি আমি ফ্যাক্টর গুলো চিন্তা করি, ডেল্টা টি যত ছোট হবে তত স্ট্রেন কম হবে, সাইজ অফ দ্য কাস্টিং যত ছোট হবে তত স্ট্রেন ছোট হবে, সাইজ অফ দ্য গ্রেইন যত ছোট হবে তত স্ট্রেন কমবে। অন দ্য আদার হ্যান্ড সাইজ অফ দ্য হটস্পট যত ছোট হবে, সাইজ অফ দ্য হটস্পট যত ছোট হবে, এটা তত কি হবে, এটা তত বড় হবে। So hotspot length is the most important parameter, that is so এটা যদি ছোট হয় অর্ধেক হয়, সরি এটা যত ছোট হবে তত এটা বড় হবে, এটা যত বড় হবে এটা তত ছোট হবে। তার মানে মনে করো একটা কাস্টিং আছে, সেই কাস্টিং এর মধ্যে যদি একটা হটস্পট তৈরি হয়, তাহলে এল বাই ক্যাপিটাল এল বাই এল রেশিওটা অনেক বড় হবে। কিন্তু যদি মনে করো একটা কাস্টিং এর মাঝখানে একটা ফিডার দিলাম, মাঝখানে ফিডার দিলে তাহলে কি হচ্ছে, ভার্চুয়ালি আমি কাস্টিংকে 2 ভাগে ভাগ করে দিলাম। এক নম্বর ক্যাপিটাল এলটাও ছোট হলো এবং হটস্পটও যতটুকু ছিল সেটাকে আমি অর্ধেক করে দিলাম। তো আমি হটস্পট গুলো যত ছোট ছোট জায়গায় ভাগ করে ফেলতে পারবো, তাই তো জিনিসটা সেটাই হচ্ছে। তো এটা যদি যত বড় হবে, এটা যত বড় হবে তত ছোট হবে, রিডিউস দ্য স্ট্রেন। হটস্পট টেন মোস্ট as this is half, then one size increase 4 times. So তার মানে আমি উল্টা বলতেছি, যে হটস্পট যত আমি ছোট ছোট জায়গায় ভাগ করে ফেলবো, এল ছোট হচ্ছে, এল ছোট ক্যাপিটাল এল ছোট হচ্ছে, অন দ্য আদার হ্যান্ড স্মল এলটাও ছোট হচ্ছে। এবং স্মল এল ছোট হওয়াটা মোর ইম্পর্টেন্ট বিকজ এটার মধ্যে পাওয়ার 2 আছে। So at is it half, grain boundary strain is increased by 4 times. স্ট্রেস কনসেন্ট্রেশনের কি অবস্থা? স্ট্রেস কনসেন্ট্রেশন কোনো হেল্প করে না, বিকজ আমরা জানি কাস্টিং ডিস্টর্টেড হচ্ছে। সো স্ট্রেস একটা আছে, এবং যার কারণে ডিস্টর্শন হওয়া মানেই স্ট্রেস কনসেন্ট্রেশন হয়েছে। সো কিভাবে স্ট্রেস কনসেন্ট্রেশন হলো এটা মোটেই ইস্যু না।
The forces of resistance offered by the casting are quite negligible, are not quite negligible. খেয়াল করো 20 থেকে 20 by 20 মিলিমিটার সেকশনের একটা কাস্টিং এটা ফেল করতে অ্যাপ্রক্সিমেটলি 50 নিউটন লোড লাগে। So stress is about 0.1 megapascal. একটা সেকশন যার ক্রস সেকশন 20 by 20 মিলিমিটার সেটা ফেল করতে গেলে পরে আনুমানিক 50 নিউটন লোড লাগবে ফর অ্যালুমিনিয়াম। So stress is about 0.1 megapascal. এখন এই অ্যালুমিনিয়াম অ্যালয়ের স্ট্রেংথের কথা যদি চিন্তা করি রুম টেম্পারেচারে স্ট্রেংথ হলো 200 এর বেশি, 500 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা 12 মেগাপাস্কেল, সলিডাস টেম্পারেচারে এটার স্ট্রেংথ হলো 2 মেগাপাস্কেল। তার মানে ইভেন অ্যাট সলিডাস টেম্পারেচার যে স্ট্রেসটা আছে সেটা মোর দ্যান এনাফ টু কম্পেনসেট দিস স্ট্রেস। কিন্তু খেয়াল করো সলিড উইথ 20% লিকুইড ফ্র্যাকশন স্ট্রেস বিকাম 0%, 0 অ্যাম্পিয়ার। তার মানে একটা পিওর সলিড যার মধ্যে কোনো লিকুইড ম্যাটেরিয়াল মানে গ্রেন বাউন্ডারিতে কোনো লিকুইড ফিল্ম নাই, কোনো লিকুইড নাই, সেই সমস্ত ক্ষেত্রে কাস্টিং ইজ স্ট্রং এনাফ টু কম্পেনসেট দ্য স্ট্রেস কনসেন্ট্রেটেড ইন দ্য কাস্টিং। যতটা স্ট্রেস কনসেন্ট্রেটেড হচ্ছে সেটার জন্য কাস্টিং কখনো টিয়ার হওয়ার সম্ভাবনা নাই, বিকজ ইট ক্যান কম্পেনসেট ইভেন এট দ্য লিকুইডাস টেম্পারেচার। যখনই কাস্টিং এর গ্রেন বাউন্ডারিতে লিকুইড ফিল্ম থাকে তখনই তার স্ট্রেস ডিক্লাইন শার্পলি এবং তখনই ক্র্যাকটা ইনিশিয়েট করে। সো হাইড্রোস্ট্যাটিক স্ট্রেসের কথা আমরা আগে বলেছি যেটা মোটেই ইম্পর্টেন্ট ইস্যু না, বিকজ এটা স্ট্রেসের সাথে টিআর এর সাথে কোনো সম্পর্ক নাই। আরেকটা জিনিস হলো আমরা বলেছিলাম যে অক্সাইড ফিল্ম দেখা গেছে, তার মানে দ্য ক্রিপ অফ সলিড এট হাই টেম্পারেচার ডিপেন্ড অন রেট অফ স্ট্রেন। সো যেহেতু এটা বেসিক্যালি ক্রিপের কারণে হচ্ছে, সো রেট অফ স্ট্রেনটাও একটা ইস্যু। যত ফাস্ট রেটে স্ট্রেন ডেভেলপ করবো ক্র্যাক তত ফাস্টার হবে, যত স্লোলি স্ট্রেন ডেভেলপ করবে তত এটা অ্যাকোমোডেট করতে পারবে, সো টিয়ার হওয়ার সম্ভাবনা তত কম হবে। আমরা এটা দিয়ে শেষ করি। মেথড অফ টেস্টিং কয়েকভাবে টেস্ট করা হয়। একটাকে বলে ডগ বোনস টেস্ট, তার মানে একটা হরিজন্টাল পার্ট থাকে আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকে দুই পাশে। সো এটা জিনিসটা কি হয়, যখন এই হরিজন্টাল পার্টটা কন্ট্রাক্ট করা শুরু করে এই ভার্টিক্যাল পার্টগুলোটাকে মাঝে মাঝে কন্ট্রাক্ট করা যায়, এবং যার কারণে লিকুইড ম্যাটেরিয়ালটা অ্যালয়টা যদি হট টিয়ার প্রোন অ্যালয় হয় তাহলে সাধারণত এই সমস্ত জায়গায় ক্র্যাক ডেভেলপ করে। সো দিস ইজ আ ভেরি সিম্পল টেকনিক, কিন্তু প্রবলেম হলো যে একটা টেস্ট করলে একটা রেজাল্ট পাওয়া যায়, সেটা হলো এক নম্বর হলো যে এই লেন্থের সাথে একটা ইম্পর্টেন্ট, সো এটা ইট মাস্ট বি স্ট্যান্ডার্ডাইজড। দুই নম্বর হলো যেহেতু ভলিউম অফ দ্য ম্যাটেরিয়াল ইজ ভেরি লিমিটেড, সুতরাং স্ট্রেস ডিস্ট্রিবিউশন ইন দ্য হটস্পট নট ইউনিফর্ম। সো এটা মোটামুটি কিছু ডিসক্রিপেন্সি জেনারেট করে। আরেকটা কমন মেথড যেটা সেটা হলো রিং টেস্ট, দিস ইজ দ্য মোস্ট পপুলার ওয়ান। সেটা হলো একটা অ্যানুলাস টাইপের একটা কাস্টিং করা হয়, একটা সিলিন্ড্রিক্যাল টাইপের কাস্টিং, এবং একটা কোর থাকে, সেটা হলো স্টিলের একটা কোর। সো স্টিলের একটা সিলিন্ডার ভিতরে থাকে, কোর হিসাবে দেওয়া থাকে এবং লিকুইড মেটাল পোর করা হয়। সো এর চারিদিকে একটা রিং টাইপের কাস্টিং জেনারেট করে। এখন কাস্টিংটা যখন কন্ট্রাক্ট করা শুরু করে, সলিডিফিকেশন কন্ট্রাক্ট যেহেতু ভেরি থিন সেকশন, সলিডিফিকেশন কন্ট্রাকশন করা শুরু করে, কিন্তু কোর যেহেতু স্টিলের সে তখন এক্সপান্ড করছে। সো বিকজ অফ দিস কাস্টিং ক্যান ক্র্যাক। এখানে এটা বিভিন্ন জায়গায় এই ধরনের ক্র্যাক ডেভেলপ করে। সো দিস ইজ দ্য ভেরি সিভিয়ার টাইপ অফ স্ট্রেস জেনারেট করে। সো যদিও এটা দিয়ে খুব ইজিলি বোঝা যায়, কিন্তু প্রবলেম আছে কিছু, সেটা হলো যে এগেইন আগের মতোই যেহেতু থিন সেকশন হয় যার জন্য স্ট্রেস ডিস্ট্রিবিউশন এটা ইউনিফর্মলি ডেভেলপ করে না। সো কাস্টিং ওয়াইজ ডেটা ভ্যারি করে। এট দ্য সেম টাইম যেহেতু মোস্ট সিভিয়ার স্ট্রেস জেনারেট করে, অ্যাজ এ রেজাল্ট আমরা যে অ্যালয়টা হট টিয়ার প্রোন অ্যালয় কিনা সেটার জন্য টেস্ট করছি, দেখা যায় যে অ্যালয়টা হট টিয়ার প্রোন না সে সমস্ত অ্যালয়ের মধ্যেও এই ক্র্যাক জেনারেট করে বিকজ অফ সিভিয়ার অর এক্সট্রিম স্ট্রেস ডেভেলপ হিয়ার। সো এই ধরনের রং রেজাল্ট সামটাইমস এখান থেকে পাওয়া যায়। মেথড অফ কন্ট্রোল কিভাবে হট টিয়ার করে, কিছু ডুজ এন্ড ডোন্ট ডুজ কথা আছে। এক নম্বর, শার্প কর্নার দেওয়া যাবে না, ইট ইজ অবভিয়াস, কারণ শার্প কর্নারের মধ্যে স্ট্রেস কনসেন্ট্রেশন করে। সো স্ট্রেট জয়েন্টের সাথে হট জয়েন্ট ডো নট প্রোভাইড স্ট্রেট জয়েন্ট
between two potential hotspot. So hotspot এর মধ্যে straight joint যাতে না থাকে, length of the casting যাতে বড় না হয়. Do curves, so যতটা পারা যায় কার্ভ করা, রিডিউস করা বিভিন্ন জায়গায়। গেট যেটা দিবা সেই গেটটাও যেন ভার্টিক্যালি না হয়, ওখানেও যেন কার্ভ থাকে। সো অ্যাঙ্গেল স্টিফেনার রিভস দিয়ে মোটামুটি ভাবে স্ট্রেনটাকে অ্যাকোমোডেট করার ব্যবস্থা করা যাতে করে এটা কন্ট্রাক্ট না করে। ডু রিমুভ র্যাপিডলি এনি ইন্টারনাল স্টিল কোর্স ইন গ্র্যাভিটি, সো যতটা পারা যায় তাড়াতাড়ি কোরটাকে সরিয়ে ফেলা যাতে করে লেটার স্টেজে যে স্ট্রেস ডেভেলপ করে সেটা যাতে না হয়। Flashes of fins can be major source of casting constraint. So তার মানে ফ্ল্যাশ এবং ফিনের কথা নিশ্চয়ই তোমরা জানো, সেটা হলো কাস্টিং এর দুইটা হাফের মাঝখান দিয়ে যদি লিকুইড মুভ করে যায় সেটাকে বলে ফ্ল্যাশ অর ফিন। সো এটা যেহেতু থিকনেস কম থাকে খুব কুইকলি সলিডিফাই হয় এবং এটা তখন একটা স্ট্রেংথ ডেভেলপ করে। সো এই জিনিসগুলো দেখতে হবে ইমিডিয়েটলি একটা কাস্টিং যাতে তাড়াতাড়ি এটা কেটে ফেলা যায়। সো কন্ট্রাকশনটা যাতে না হয়, ডিফারেন্সিয়াল কন্ট্রাকশন। চিলিং অলওয়েজ সামটাইমস হেল্প করে, কারণ যেহেতু এটা হটস্পটের সাথে অ্যাসোসিয়েটেড, টিয়ার হয় হটস্পটের মধ্যে, সুতরাং হটস্পট যাতে না হয় তার ব্যবস্থা করা। তার মানে যে সমস্ত জায়গায় মোটা ক্রস সেকশন আছে সেখানে চিল দিয়ে এটাকে তাড়াতাড়ি কুল করা যাতে দেয়ার ইজ নো হটস্পট দেয়ার। রিডিউস কনস্ট্যান্ট রিডিউস করার জন্য বাইন্ডার আমরা কমায় দেবো যাতে করে মোল্ড বিকাম সফটওয়্যার। উইকেনিং কোরটাকেও আমরা বাইন্ডার কমায় দেবো, অথবা সামটাইমস কাস্টিং বড় হলে স্টিল কোর ইউজ করা হয়, স্টিল দিয়ে তার চারিদিকে স্যান্ড দেওয়া হয়। সো ওই ধরনের জিনিসটাও অ্যাভয়েড করবো যাতে করে কোরটাও সফট হয়। আর্লি রিমুভাল অফ দ্য কাস্টিং ইফ ইজ পসিবল, not if it is not possible. So early removal casting often cause extra stress, কারণ কাস্টিং এর ভিতরে থাকলে পরে আস্তে আস্তে সলিডিফাই হয়, তাড়াতাড়ি বের করে দিলে পরে তাড়াতাড়ি ঠান্ডা হয়। সো এটা করা যাবে। ব্র্যাকেটস দেওয়া, আমরা আগেই বলেছি ব্র্যাকেটস দিলে পরে মোটামুটি চিলিং ইফেক্ট হয়। সো যদিও এটা নট প্লেস এফেক্টিভ, সো ব্র্যাকেট এটাকে আটকে রাখে, অ্যাট দ্য সেম টাইম চিলিং ইফেক্ট সামটাইমস দিতে পারে। গ্রেন ডিফাইনিং, সো আমরা গ্রেন সাইজ এ যেটা ছিল উপরে ফর্মুলার মধ্যে, এ যত ছোট হবে তত গ্রেন ডিফাইনিং করবে, কিন্তু খেয়াল করতে হবে যে গ্রেন ডিফাইন স্মল গ্রেন যদি হয় ক্র্যাকটাও স্মল হয়, অ্যাজ এ রেজাল্ট ক্র্যাক নিউক্লিয়েশনও ভেরি ফাস্টার রেটে হয়। সো এটাও খেয়াল করতে হবে। কাস্টিং টেম্পারেচার ডেল্টা টি ডিফারেন্স যত বেশি হবে তত আমরা জানি টিআর বেশি হচ্ছে। সো রিডিউসিং কাস্টিং টেম্পারেচার উইল হেল্প। অ্যালয়িং, দ্যাট ইজ অ্যানাদার ওয়ান ইস্যু। আমরা বলেছি যে কিছু অ্যালয় হট টিয়ার বেশি হয়, কোনো অ্যালয়ের মধ্যে হট টিয়ার এক্স্যাক্টলি হয় না। সেই জিনিসটা কোনটা? যে অ্যালয়ের মধ্যে গ্রেন বাউন্ডারিতে লিকুইড ফিল্ম ডেভেলপ করে। ফর এক্সাম্পল স্টিলের বেলায় আমরা বলেছি স্টিলের মধ্যে সালফার পরিমাণ কম থাকতে হবে। কেন থাকতে হবে? বিকজ আয়রন সালফাইড লো মেল্টিং পয়েন্ট ইনটেকটিক তৈরি করে, সো যেমন গ্রেন বাউন্ডারিতে ফিল্মের আকারে জমা হয়। সো এই ধরনের সিনারিওর জন্য আমরা বলছি যে সালফার কম থাকতে হবে, এবং এটা অল্টারনেটলি যেটা বলছি ম্যাঙ্গানিজ বাড়ায় দিতে হবে যাতে করে আয়রন সালফাইড না হয়ে ম্যাঙ্গানিজ সালফাইড হয়। ম্যাঙ্গানিজ সালফাইড সাধারণত প্রিসিপিটেট আকারে জমা হয়, নট লিকুইড ফিল্ম আকারে জমা হয়। সো অ্যালোয়িং সামটাইমস হেল্পস। রিডিউসিং কন্ট্রাক্টিং লেন্থ, সো কাস্টিং এর সাইজ ছোট করে দেওয়া এবং ইনক্রিজিং টোটাল লেন্থ অফ হটস্পট। সো হটস্পটের লেন্থ বড় করে দেওয়া, সো এল বড় করে দেওয়া মানে নিচে এল আছে, সো টোটাল এপসাইলন ছোট হয়ে যাবে, কন্ট্রাক্টিং লেন্থ ছোট করে দেওয়া। সো আজকে এই পর্যন্ত রাখি, যেহেতু টাইম বেশি হয়ে গেছে, আমরা পরে এটা কন্টিনিউ করব। সো এনি কোয়েশ্চেন? স্যার যে ইমেজগুলো দেখালেন সেখানে অ্যাকচুয়ালি কোন কোন আর্মগুলো বাকল হয়ে যাচ্ছে, সেটা কি স্যার ইমেজ দেখে কি আমরা বুঝতে পারবো যে হট টিয়ার ডেভেলপের আগে কোন আর্মগুলো বেশি বাকল হয়ে যাচ্ছে? না, হট টিয়ারের সাথে বাঁকার কোনো সম্পর্ক নেই। বাঁকা আমরা কয়েকটা ডিফেক্ট বলেছি, যার ডিফেক্ট কি বলছে একটা বাঁকা হওয়া, ডিস্টর্টেড হওয়া। হট টিয়ার টোটালি ডিফারেন্ট। হট টিয়ার হচ্ছে কাস্টিং এর ভিতরে, এটার সাথে বাঁকার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? হট টিয়ার হচ্ছে বিকজ স্ট্রেইন ডেভেলপ করছে। হট টিয়ার সাধারণত হয় স্ট্রেইনের কারণে, নট স্ট্রেসের কারণে। স্ট্রেইনের কারণে হট টিয়ার হয়।
তার মানে কোনো একটা জায়গার মধ্যে এখন স্ট্রেন ডেভেলপ করে কেন? স্ট্রেন অনলি ডেভেলপ করে বিকজ অফ থার্মাল ডিফারেন্সেস। তার মানে যখন কাস্টিং কুল করছে, ডেল্টা টির সাথে সম্পর্ক। সো ডেল্টা টি, তো একটা কাস্টিং 200 ডিগ্রি কুল হচ্ছে এবং এটার আলফা একটা সার্টেন ভ্যালু আছে, সো 200 ডিগ্রি মাল্টিপ্লাই বাই আলফা, দ্যাট ইজ দ্য স্ট্রেন। ঠিক আছে? এবং এই স্ট্রেনটা কোনো কাস্টিং অ্যাকোমোডেট করতে পারে, কোনো কাস্টিং অ্যাকোমোডেট করতে পারে না। কোন কাস্টিং করতে পারে না? যে সমস্ত কাস্টিং এর মধ্যে হটস্পট ডেভেলপ করে, তার মানে লিকুইড আছে। সাধারণত গ্রেন বাউন্ডারির মধ্যে যদি লিকুইড থাকে তাহলে পরেও প্রবলেম হচ্ছে। সো লিকুইড যদি থাকে তাহলে পরে ওই জায়গার স্ট্রেসটা, ওই জায়গার মানে অ্যাকোমোডেটিং স্ট্রেসটা খুব কম হয়, যার কারণে সে ওই স্ট্রেনটা নিতে পারে না, তখন এটা ফেল করে। সেটা তো বুঝলাম, কিন্তু স্যার আমরা কি ইমেজ দেখে বা কাস্টিং এর ইমেজ থেকে দেখে বলতে পারবো যে যে এই যে ডিজাইন করলাম যে এইখানের এই আর্মের এই ফ্র্যাকশনটা এইভাবে কনভেক্স বা ইউজুয়ালি পারা যায়, সাধারণত যদি কাস্টিংটা মনে করো হরাইজনাল পার্ট, ভার্টিক্যাল পার্ট যেগুলো আছে, ভার্টিক্যাল পার্টগুলো সাধারণত ইনওয়ার্ড কন্ট্রাক্ট করে। হরাইজনাল পার্ট যেটা আছে সেটা নিচের দিকে কন্ট্রাক্ট করতে চায়, কিন্তু সামটাইমস করতে পারে, কিন্তু করতে পারে না। সো বেসিক্যালি স্ট্রেট ফরওয়ার্ড, ভার্টিক্যাল পার্ট ইনওয়ার্ড কন্ট্রাক্ট করে, হরাইজনাল পার্ট এটাও কাস্টিং এর দিকে ইনওয়ার্ড কন্ট্রাক্ট করে। কিন্তু যদি কাস্টিং কার্ভ থাকে, মনে করো একটা সারফেসটা গোল, ঠিক আছে, একটা সারফেস আছে এরকম, একটা সারফেস আছে মনে করো উল্টা দিকে বলি, একটা এই সারফেসটা, সো অলওয়েজ এটা ভিতর দিকে হচ্ছে। সো এই পাশটা যদি এরকম থাকে, এক পাশে যদি এরকম থাকে, তার মানে কাস্টিং এদিকে বাড়বে, আর যদি এদিকে থাকে তাহলে কাস্টিং এদিকে ছোট হবে। স্যার লাস্ট পয়েন্টটা ঠিক বুঝলাম না। এক নম্বর হলো মনে করো রেক্টাঙ্গুলার ব্লক, ঠিক আছে, স্কোয়ার যদি থাকে ভার্টিক্যাল, এটা ভিতর দিকে কন্ট্রাক্ট করবে, ইট ইজ ফিক্সড, এটা অলওয়েজ ভার্টিক্যালি কন্ট্রাক্ট করে। হরাইজন্টাল সারফেস যেটা আছে সেটা ভিতর দিকে কন্ট্রাক্ট করে। কিন্তু সারফেস গুলো একটু রাউন্ডেড, বেন্ড যদি হয়, ঠিক আছে, সো অলওয়েজ বেন্ডের ভিতর দিকে কন্ট্রাক্ট করে, তার মানে এই কন্ট্রাকশনটা হবে হলো এদিকে। বুঝতে পারলাম। এখন যদি মনে করো এই পাশে সারফেসটা যদি এরকম হয় তাহলে সে এদিকে যাবে, এখন এই পাশে সারফেস যদি এরকম হয় তাহলে এটা এদিকে যাবে, তার মানে কাস্টিং তখন বড় হবে, এই পাশটা কাস্টিং ছোট হবে, এই পাশটা কাস্টিং বড় হবে। বুঝা গেছে? হয়তো পরে দেখতে হবে। ঠিক আছে, এটা আমরা শেষ করতে পারলাম না, এটা কন্টিনিউ করবো। বাই দ্য ওয়ে, তোমরা কি তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখেছো, পেয়েছো? ইয়েস স্যার। ওকে, এখন আমাদের আরেকটা ক্লাস টেস্ট বাকি আছে। আমরা এই আজকে এটা শেষ হলো না মনে হয়, আমরা বুধবারে এই ডিফেক্টটা শেষ করব। ডিফেক্টটা শেষ হয়ে গেলে পরে আমরা প্রবাবলি আগামী সপ্তাহে অথবা পরের সপ্তাহে এই ডিফেক্টস এর উপরে একটা এমসিকিউ কুইজ নেব, ঠিক আছে? সো কুইজ 2, ইট উইল বি ইন দ্য এমসিকিউ ফর্ম। আমরা দেখি বুধবারে আমরা এক্সাক্ট ডেট বলে দেবো। ওকে, তাহলে আজকে শেষ করি। See you then.